দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই 4 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি SM এমদাদুল হক। সোমবার হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুকী আজম শপথ নিয়েছেন। বেলা 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা সহ 14 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার আরও 2 উপদেষ্টা শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রোববার রাতে দেশে পৌঁছেছেন। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ছাত্র জনতার বিক্ষোভে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলেও আখ্যায়িত করেছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় তা গুজব ছড়ানো হয়, তবে তা মিথ্যা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানী শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাড়িয়ে কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ পাবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি আছে, ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে 2-3টা। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর। আর্থসামাজিক উন্নয়নের জন্য, বিশেষ করে মানুষ জীবিকার জন্য, ব্যবসার জন্য যেগুলো এসেনশিয়াল, যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। এখন কত টাকা কি দেব সেই ব্যাপারে বিশদ আলোচনা আমরা কয়েকদিন পরে অলরেডি বলা হয়েছে যে এগুলো এই অর্থের সংশ্লেষ খুব কত কিছু আছে, অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি। আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। মনুমেন্ট বুঝতে পারছেন তো, বিরাট একটা তৈরি করবে, নাম হবে কিন্তু আসলে কাজ হবে না। ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 9 দিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে যাত্রীবাহী মেল, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ও চন্দনা কমিউটার। সকাল 6টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া 6টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়। এদিকে আন্তনগর, বেনাপোল, সুন্দরবন এবং মধুমতি এক্সপ্রেস 15 আগস্ট চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সারা দেশে থানা পুলিশ সহ পুলিশের সব ইউনিট কাজ শুরু করেছে। অনেক স্থানে পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে ছাত্র জনতা। তবে বেশিরভাগ থানায় কার্যক্রম জিডি এবং অভিযোগ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। দায়িত্বে ফিরেছে ট্রাফিক পুলিশও। সারা দেশে 639টি থানার মধ্যে গতকাল পর্যন্ত সীমিত আকারে 622টির কার্যক্রম শুরু হয়েছে। 11টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কোনো ধরনের কার্যক্রম শুরু হয়নি। থানা সংস্কারে পুলিশের সঙ্গে কাজ করছে শিক্ষার্থী এবং এলাকাবাসী। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে না ফেরায় বন্ধ ছিল জাতীয় জরুরি সেবা 999, যা আজ আবার পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সব জায়গায় যাবে, শুধু আপনাদের কাছে চাওয়া আপনারা সকলে মিলে দেখেন তদন্ত কাজ করে এগিয়ে যেতে হবে আমাদের। আপনারা তাহলে তো কাম হবে না আমাদের। আমার পুলিশ সব জায়গায় যাবে, শুধু আপনাদের কাছে চাওয়া আপনারা সকলে মিলে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কথা বলছেন। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা। এটা তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে ওইটা, এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করতে হবে। আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠা সংবিধানেই আছে। আমরা এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরনো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু দেয় না। আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় না, আমাকে আজকে দেখেন নি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ করছি। এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাও না। ভাই যেভাবে ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে সে দুটো মুরগি কিনবে, ডিম পারবে, দুটা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া। তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে আর কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে যাবে। হয় নাই কোনো, একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে, আমাদের কি করতে হবে, কি একটু দূরে থাকতে হবে। ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না। আপনার সঙ্গে যে কথা, এটা কথাবার্তা সোজাসুজি মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি। ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শুনে। একই কথা, এটা তার অধিকারকে প্রতিষ্ঠিত করে আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রই আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছুই বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন।
যদি না পারি আমাদেরকে দোষ দেবে, এটাই হলো বিষয়। ধন্যবাদ। তীরে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, শিরোনামে যেমনটা বলছিলাম, সকল পুলিশ সদস্য, থানা এবং পুলিশের সব ইউনিট কাজ করা শুরু করেছে এবং 999-এর যে জরুরি সেবা সেটাও চালু হয়েছে। তো দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। তিনি আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জি নাদিয়া, যেমনটা বলছিলেন যে সপ্তাহ জুড়েই কিন্তু রংপুরের যে থানা আমরা দেখেছি যে একেবারেই সব ধরনের কার্যক্রম কিন্তু একেবারেই থমকে ছিল। তবে আজকে থেকে কিন্তু আমরা দেখেছি যে রংপুরে কিন্তু একেবারেই কর্মে যোগ দিয়েছে যে সাধারণ পুলিশ সদস্যরা, এবং আমরা দেখেছি যে থানায় কিন্তু সাধারণ সেবার প্রত্যাশীরাও তারাও কিন্তু নির্বিঘ্নে আসছে এবং তাদের যে সেবা সেটি কিন্তু নিচ্ছে। তবে আমরা দেখেছি যে প্রত্যেকটি থানায় কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু একেবারে তাদের যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রয়েছে, কারণ যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সে কারণেই কিন্তু আসলে তারাও কিন্তু দায়িত্বে রয়েছে। প্রত্যেকটি থানাতে আমরা তাদের অবস্থান করতে দেখেছি এবং পুলিশ সদস্যদের আমরা দেখেছি যে সেখানে কিন্তু যে আমরা আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের প্রত্যেকটি থানায় কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং সাধারণ মানুষরা কিন্তু তারা আসলে কাঙ্ক্ষিত যে সেবা সেটি কিন্তু নিচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে আমরা একটু থানার ভিতরের যে কার্যক্রম সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি আপনাদের একটু দেখাতে চাই যে রংপুরের থানা পুলিশের যে কার্যক্রম নিয়ে আসলে তারা তাদের যে কাজে ফিরেছে সেটিকে আমরা সেই চিত্রটাই কিন্তু দেখাতে চাই। তবে যে জায়গাটিতে রয়েছে এটি পীরগঞ্জ থানার একেবারে যে ডিউটি অফিসারের কার্যালয়, তারা কিন্তু আসলে কাজে ফিরেছেন এবং তারা কিন্তু তাদের যে কর্মযোগ্য কিন্তু চালাচ্ছেন এবং সেখানে কিন্তু তাদের আসলে নির্বিঘ্নে আমরা কর্মে ফেরা দেখেছি এবং তাদের মধ্যেও স্বাচ্ছন্দ্য রয়েছে। তাদের অভিযোগও যেটি রয়েছে যে যেহেতু পুলিশের পক্ষ থেকে এটি কিন্তু দাবি রয়েছে যে তাদের পুলিশের পোশাক পরিবর্তন সহ তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, সেই দাবিগুলো কিন্তু উপস্থাপন করেছেন যে খুব দ্রুতই যেন সেই দাবিগুলো পূর্ণ করা হয়। আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু থানায় দীর্ঘ সময় কিন্তু তারা আসলে সেবা পায়নি, এ কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি শঙ্কা ছিল। এখন কিন্তু আসলে এই পুলিশের যে সেবা সেটি যখন আসলে পেতে শুরু করছে, সাধারণ মানুষের মাঝে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। আমরা একটু থানার ভিতরের চিত্রটা একটু দেখাতে চাই যে সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যে সেবা নিতে আসছে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু পাচ্ছে এবং তারাও কিন্তু অনেকটাই খুশি। তবে সব মিলে যদি থানা পুলিশের যে ভূমিকা সেটি কিন্তু তারা বলছে যে সেবা দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইনচার্জ যে রয়েছেন তিনিও কিন্তু তার সেবা দেওয়ার জন্য তিনিও কিন্তু তার চেয়ারে বসে আছেন এবং সাধারণ সেবা প্রত্যাশীরাও কিন্তু তারাও কিন্তু রয়েছেন এবং সাধারণ সেবা প্রত্যাশীদের কাছে কিন্তু আমরা যেটি শুনেছি তারা যেটি বলছেন যে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্ট এবং এভাবে থানা পুলিশ যেন আসলে কর্মে ফিরলে সাধারণ মানুষের যে স্বস্তি সেটি কিন্তু ফিরে আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে যে নাদিয়া যেটি বলি যে আসলে রংপুর সহ সবগুলো থানায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা কর্মে ফিরেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে থানা পুলিশের কার্যক্রম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাব পরের সংবাদে। সুপ্রিম কোর্টে 3 আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুল রৌফ এবং ব্যারিস্টার অনিক আর হক। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী গত 10 আগস্ট রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর 12 আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 4 জন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি SM এমদাদুল হক। নোয়াখালী সোনাইমুড়ের ওয়াসেকপুর গ্রামে বেগমগঞ্জ 4 নং কূপের খনন শেষে 4টি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ 4 কূপটির ড্রিলিং ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের 3টি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে। গত 29 এপ্রিল সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামের নতুন গ্যাস কূপের আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করে বাপেক্স। নির্দিষ্ট সময়ের আগে খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন দেওয়া হয়। প্রাথমিকভাবে কূপটির 4টি জোনে প্রতিটি জোনে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স।
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে আবদুল্লাহ সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এই সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলে মারা যান আবদুল্লাহ। ঘটনার পর বিএসএফ সদস্যরা আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদদাতা ভিজিট করুন, youtube/mytv বিডি নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলো। আল্লাহ হাফেজ।